এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে যদি আমরা শুরুতেই শেষ করে দিতে পারি তাহলে আমার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার কোনো সুযোগ নাই, হবেই না। তাহলে প্রথমে গোড়া মারে আগে দিলাম কেটে, বুঝতে পারছেন? তাহলে আমরা কি করতেছি, আমরা অ্যাডভান্স, অনেক বছরের আমরা কিন্তু অ্যাডভান্স, যে ডায়াবেটিস হওয়ারও অনেক রোগী আছে যে 15-20 বছর পরে গিয়ে তার ডায়াবেটিস ধরা পড়তেছে, কারণ কোনোদিন টেস্ট করায়নি। হ্যাঁ, তারপর চোখ পরীক্ষা করাইতে গেছে বা চুলকানি হয়েছে, স্কিনের ডাক্তারের কাছে গেছে, বা একটা অপারেশন লাগবে, বা ডাক্তার বলছে যাও এই জেনারেল পরীক্ষাগুলো করে নিয়ে আসো, জেনারেল ফিটনেস আছে কিনা, দেখা গেল তার ডায়াবেটিস, তো জানতোই না। দেখা গেল ডায়াবেটিসের কারণে আসলে চোখ নষ্ট হয়েছে, অপারেশন যে কারণে হচ্ছে সেটার একটা কজ ডায়াবেটিস, কিন্তু আমরা হয়তো জানি না। এইটাই তো ছিল চিত্র। এবং আমাদের এখানে ডাটা আছে যে অনেক রোগী মানে ডায়াবেটিস ডিটেক্টেড না, মানে কমপ্লিকেশনস নিয়ে, মানে ডায়াবেটিকের কমপ্লিকেশনস নিয়ে যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার পরীক্ষা করে দেখে যে তার ডায়াবেটিস। ঠিক আছে? এবং এই ডায়াবেটিসের কারণে আমাদের লক্ষ লক্ষ রোগী পঙ্গু হয়ে যাচ্ছে, যারাও এখনো পঙ্গু হয়নি কিন্তু তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, এনার্জি নাই, অলসতা, দুর্বলতা, কাজে অনীহা, মন মেজাজ ভালো না, কনসেন্ট্রেট করতে পারছে না, ভুলে যাওয়ার প্রবণতা, ব্রেন ভালো কাজ করছে না, ডিপ্রেশন গ্রাস করেছে, অ্যাংজাইটিতে গ্রাস করেছে, ঘুম ভালো নেই, কি আছে না এগুলো, হজম ভালো নাই, মানসিক শান্তি নেই, মানে পেট ভালো নাই, মাথা ভালো নাই, শরীর ভালো নাই, তাই বাইসে থেকে কি হবে? এবং এই সমস্যাগুলো হচ্ছে। তাহলে ডায়াবেটিস তো এখানে একা একটা রোগ না, অনেকগুলার সাথে এ একটা। আমরা কথা বলছেন, আমরা কি করতেছি, অন্ধের হাতি দেখার মতো আমরা শুধু একটা জিনিস দেখি। অন্ধের হাতি দেখার গল্প মনে আছে? আমি কি একটা হাতি আঁকা সাহস করব? আমি তো হাতি টাতি আঁকতে পারবো না, তো মনে করেন যে এটা একটা হাতি। হ্যাঁ, এত বড় একটা পেট, হ্যাঁ, এটা ঠ্যাং আছে কয়টা, চারটা, একটা লেজ আছে মনে করেন, হ্যাঁ, আর এখানে দাঁত আছে না দুইটা, আর একটা সুর বানাইলাম আর কি। হ্যাঁ, তো এটা যদি মশার মতো হয়েছে, মনে করি ও কান আছে বড় বড় দুইটা, তাই না? এখন ধরেন 10টা অন্ধ গেছে হাতি দেখতে, তাহলে অন্ধরা কিভাবে হাতি দেখে? হ্যাঁ, ও কি করছে, একজন ধরছে লেজ, আরেকজন ধরছে ঠ্যাং, আরেকজন ধরছে পেট, আরেকজন ধরছে কান, আরেকজন ধরছে শিং, হ্যাঁ, আরেকজন ধরছে হচ্ছে সুর, মনে করেন এরকম আর কি। এখন 10 জনকে জিজ্ঞেস করা হলো যে বাবা হাতি দেখতে কেমন? তাই যে লেজ ধরছে ও কি বলবে, হাতি দেখতে কি, এই যে লেন্সের মতো, হ্যাঁ, সাপের মতো, যাই কিছু বলবে। সুর ধরছে ও বলবে এটা একটা অজগর সাপ। যে দাঁত ধরছে বলে এটা তলোয়ারের মতো, হ্যাঁ, যে পা ধরছে বলে এটা থাম্বার মতো, যে পেট ধরছে সে কবে কি এটা দেয়ালের মতো। এইটাই তো। কান যে ধরছে কবে কুলার মতো, নাকি? হ্যাঁ, তো আসলে পূর্ণাঙ্গ হাতিটা তো তারা দেখতে পারতেছে না। তা আমার কথা হলো যে আমি ডায়াবেটিস চিকিৎসা করতেছি, কিন্তু ডায়াবেটিস চিকিৎসা একটা অন্ধের হাতি দেখার মতো। মানে আমি শুধু দেখতেছি যে রক্তে সুগার বাড়ছে, এতটুকুই, আর আমার কাজ হচ্ছে রক্তের সুগার কমানো। এইটুকু যদি চিকিৎসা হইতো তাহলে তো সবাই সুস্থই হয়ে যেত। কিন্তু মূল রোগটা কোথায় হলো এবং কত কিছু এটার সঙ্গে জড়িত, এবং তারপর গিয়ে না আপনার এটার মূল চিকিৎসাটা হবে, তাই না? এই অন্ধের হাতি দেখলে তো হবে না, পূর্ণাঙ্গ হাতিটা আপনাকে দেখতে হবে, যে আসলে হাতিটা দেখতে এরকম। আমি অন্ধের মতো হাতি দেখলে হবে? কিন্তু আমাদের এই ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে অন্ধের হাতি দেখা। আমি শুধু সুগার মাপতেছি, সুগার কন্ট্রোল হলো কিনা দেখতেছি, আর সুগার কন্ট্রোল হওয়ার ওষুধ দিতেছি, আর সুগার কন্ট্রোল হলে খুশিতে নাচতেছি। তাহলে কয়দিন পরে যে কিডনি নষ্ট হচ্ছে কিভাবে, কয়দিন পর লিভার নষ্ট হচ্ছে কিভাবে, কিভাবে হচ্ছে? কারণ আমাদের কোথাও ভুল হচ্ছে, কারণ আমরা পূর্ণাঙ্গ চিত্রটা দেখছি না। পূর্ণাঙ্গ চিত্র দেখতে হলে আমাকে যেতে হবে কিসের কাছে? ইনসুলিন রেজিস্ট্যান্সের কাছে। এখন দেখেন, ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বডিতে থাকে, ইনসুলিন হচ্ছে একটা সাংঘাতিক পাওয়ারফুল হরমোন। এই ইনসুলিন যদি বডিতে বেশি থাকে, হ্যাঁ, তাহলে সে অনেক আকাম কুকাম করতে সহায়তা করে। বেশি থাকলে যে কোনো জিনিসের আধিক্য খারাপ, মনে রাখবেন। এটা যদি ইনসুলিন না থাকে তাহলে আপনি মরবেন, ইমিডিয়েট মারা যাবেন, বেশিক্ষণ লাগবে না মরতে। কারো যদি ইনসুলিন না থাকে সে মারা যাবে, বেশিক্ষণ লাগবে না মরতে, ঠিক না? ইনসুলিন ছাড়া কেউ বাঁচতে পারে? মরে যাবে। কারো যদি সুগার না থাকে মরে যাবে না? তাহলে সুগার বেশি থাকলে সমস্যা। তো অনেক মূর্খ মানে পণ্ডিত
হ্যাঁ, তারা মনে করে যে আমরা তো ইনসুলিন নাই করে দিতেছি। হ্যাঁ, মানে ওরা হলো মূর্খ পণ্ডিত। কারণ হচ্ছে ইনসুলিন নাই করে দিলে যে মরে যাবে এটা একটা পাগলও বুঝে। আর আমার মতো একজন ডাক্তার 22 বছর ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি, সিটাং মেডিকেল থেকে পড়াশোনা করছি, ডাক্তার পড়াই দিছি তাও 10 বছর ধরে। হ্যাঁ, তা আমি বুঝি এই নলেজটা আমার নেই, মানে এটা আমার নেই নলেজ। আর আমি লক্ষ লক্ষ রোগী নিয়ে ডিলিংস করতেছি এই নলেজ ছাড়া। মানে কি তাহলে ওর জ্ঞান কোথায়, ও কিরা মূর্খ এবার ভাবে নেবে। হ্যাঁ, তাহলে আমরা এই তথ্য না জানে বুঝি এখানে আসছি। কি রে, এই তথ্য তো আমার ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্টও জানে। কি রে, আর যে ডাক্তারি পড়ে না সেও জানে যে একটা ইম্পর্টেন্ট হরমোন বডিতে না থাকলে মানে ইনসুলিন না থাকলে কি আপনার মানুষ বাঁচে। বুঝেন নাই কথা? তাহলে আমরা ইনসুলিনকে নাই করে দেওয়ার জন্য না, আমার কথা হলো একটা ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, এটা আধিক্য হয়েছে, এটাকে ব্যালেন্স করতে হবে। মানে আমাকে পর্যাপ্ত যতটুকু দরকার অতটুকু। এখন আমি বলে যে একদম না খেয়ে থাকলে আমি মরে যাবো, এটা তো স্বাভাবিক। কি রে, নাকি নাকি না খেয়ে থাকলে মরে যাবে এটা আমরা জানি না, ঠিক আছে না? এখন আমরা কি ওরা না খেয়ে থাকতে মরে যেতে বলতেছি না, আমরা বলতেছি যে তুমি বেশি খাইছো এবার একটু কমায় খাও, নাহলে তোমার রিজিক শেষ হলে তুমি তো শেষ। আর নালে কি হবে, তোমার ধরো তোমার রিজিক আছে, হ্যাঁ, রিজিক মনে করো যে নাই, তোমার হায়াত আছে, তাহলে কি হবে, শেষ বয়সে এসে কিছু খেতে পারো না। হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ, তুমি চাইলেও খেতে পারো না, মুখে ঢুকবেই না, এখানে ক্যান্সার হবে, গলা দিয়ে কিছু নামবে না। ঠিক কিনা? আছে না? আছে, খাইতেই পারে না, খাওয়াই বন্ধ করে দিছে। বা হয়তো এমন আইবিএস হয়েছে যে কোনো কিছুই খাইতে পারে না। বুঝছেন তো? আমরা যারা বেশি খাইতেছি তো রিজিক তো নির্দিষ্ট, শেষ হয়ে গেলে যদি হায়াত শেষ না হয় তাহলে তো সর্বনাশ। হ্যাঁ, আর যদি হায়াত থাকে আর যদি কম খাই, হ্যাঁ, তাহলে আল্লাহ আমার মরার আগ পর্যন্ত ওই খাওয়াই মারা যায়। তো বেশি পরের দিকে খাইতে হলে আগে কম খান, তাহলে পরে বেশি খেতে হবে। ঠিক আছে না? দুটো ব্যালেন্স থাকবে, নাকি বললাম? ঠিক আছে না বাবা? হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি কি যে ইনসুলিনটা পরিমিত থাক। দেখেন এখানে নাইও হবে না বেশিও হবে। প্রবলেমটা হচ্ছে ইনসুলিন বেশি থাকার কারণে আমার ব্লাড প্রেশারও বাড়তি। কেন রে? ইনসুলিন বেশি থাকলে ব্লাড প্রেশার বেশি হবে কেন রে? ওয়াটার রিটেনশন করে, সোডিয়াম ক্লোরাইড রিটেনশন করে। হ্যাঁ, এই যে সোডিয়াম ক্লোরাইডের ওয়াটার, এগুলা এই সোডিয়াম ক্লোরাইড রিটেনশন করে ইনসুলিন। তাহলে দেখো একটা হচ্ছে প্রেসারকে বাড়াইলো কে? এই ইনসুলিন বেশি থাকলে ব্লাড প্রেসার বাড়বে কি বাড়বে না রে? বাড়বে। এখন আমি প্রেসার, ওই যে অন্ধের হাতি দেখা, ব্লাড প্রেসারের চিকিৎসা, ওই হাইপারটেনশন একটা রোগের নাম দিয়ে এই প্রেসারের ওষুধ দিয়ে এটা চিকিৎসা করতেছি, ওই অন্ধের হাতি দেখছি আর কি। মানে প্রেসারটা কেন হইলো, কি কারণে প্রেসারটা বাড়লো, কেন এটা আমার কি কারণ, এটা আর খতিয়ে দেখলাম না, ওষুধ দিয়ে দিছি এবার খাও। আর তুমি যদি ওজন বেশি তাহলে ওজন কম, শেষ। এখন চিকন যাদের প্রেসার তাদের তো ওজন নেই, তাদের কি করবে? তাহলে তোমার জেনেটিক্স কনজেনিটাল, তোমার বংশে আছে, তোমারও হয়েছে। তোমার দাদাও ওষুধ খেতে খেতে মরছে, তোমার বাবু মরছে, তুমি ওষুধ খেতে খেতে। ঠিক আছে না? হ্যাঁ, তো দেখেন তাহলে অন্ধের হাতি দেখ, আর অন্ধ দেখিছে তার প্রেসার, এখন সে প্রেসারের 2টি ওষুধ লিখে দিছে। এখন প্রেসার তো আবার একা আসে নাই, সঙ্গে আবার কি আছে, লিপিড বাড়তি, ওই যে ডিসলিপিডিমিয়া, মানে টিজি বেশি। তাহলে এবার টিজি কমানোর ওষুধ দাও, ওষুধ আছে। আর যদি আমি ওষুধ লিখি তাহলে আমার লাভ, কিভাবে সেটা এখন বললাম না। হ্যাঁ, আমি ওষুধ লিখলে আমার লাভ, ঠিক আছে? কেন এটা বলবো না, এটা আপনারা বুঝে নিতে হবে। ঠিক আছে? এখন আসেন, এই ধরেন আমি যদি কোনো ওষুধ না লিখি তাহলে তো আমার আসলে কিছু লাভ থেকে আমি বঞ্চিত হবই হবো, এটা তো জানা কথা। এখন কি, এটা তো আর না বললাম। ঠিক আছে? তাহলে দেখেন ইনসুলিন যদি বেশি থাকে বডিতে, বা ইনসুলিন রেজিস্ট্যান্স যেটাকে বলতেছি, হ্যাঁ, মানে আমরা সহজভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স কে এটুকু বুঝি যে ইনসুলিন বেশি, সোজা কথা এতটুকু। হ্যাঁ, কারণ হচ্ছে এটা কেন আমি বারবার ইনসুলিন বেশি বলতেছি, কারণ হচ্ছে আমাদেরকে অনেক সময় এই ইনসুলিন রেজিস্ট্যান্স রোগীকে বাইরে থেকে ইনসুলিন দিতেছে, এবং এটার প্রমাণ আমাদের কাছে অনেক জমা হয়ে গেছে। একটা দুইটা না, কি রে? 1-2টা অনেক, এই প্রমাণ এখন আছে। কেউ যদি আমাদের সঙ্গে বলে যে আপনারা যেটা করতেছেন, এখন তো আমাদের কাছে সব ডকুমেন্টস আছে ভাই, এবং আপনারা আমাদের প্রমাণ। যারা ফলো করছে ওদের রেজাল্ট ভালো, যারা ফলো করেনি ওদের রেজাল্ট খারাপ, যারা বেশি ভালো করে ফলো করেছে ওদের রেজাল্ট বেশি ভালো,
যাদের অল্প অল্প ফলো করেছে ওদের রেজাল্ট অল্প ভালো, এবং প্রমাণ করে দেওয়া যাবে, যাবে কিনা বাবা আপনারা বুঝতে পারতেছেন তো, যাবে যে। তাহলে যেহেতু আপনারা ডাক্তার না হয়েও এটা বুঝতে পারতেছেন, আপনার কি মনে হয় না যে একটা ডাক্তার জ্ঞানী লোক সে অবশ্যই বুঝতে পারবে এটা? তাহলে যে সব কিছু বোঝার পরেও যে মনে করবে যে আমি সঠিক না, তাহলে বুঝতে হবে সমস্যাটা কোন জায়গায়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনারা সাধারণ মানুষ যদি এটা বুঝে যান, তাহলে একটা লার্নেড পারসন, শিক্ষিত লোক, মেডিকেলের ব্যাকগ্রাউন্ড আছে, পড়াশোনা করে আসছে, তাহলে তার বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে সে কেন বুঝতেছে না? এই প্রশ্নের উত্তর আমরা জানি না, আর জানলেও বলবো না। ঠিক আছে, জানলে বলবো না, হ্যাঁ, এটা আমরা গোপন রাখবো, হ্যাঁ, খুব গোপন জ্ঞান আমাদের। তো দেখেন, ইনসুলিন যদি বেশি থাকে, হ্যাঁ, তাহলে ফ্যাটি লিভার হবে কি হবে না রে? হবে। এই আমার রোগীরা এখন জানে, হ্যাঁ, কিভাবে হবে দেখেন। ইনসুলিন ফ্যাটকে কি করে? জমা করে। এই কি বার্ন করে? এটা বার্নের কথা কেডা বললো রে? ওটা আবেগে বলে ফেলাইছে। হ্যাঁ, ইনসুলিন ফ্যাটকে জমা করে। ইনসুলিন কখনো ফ্যাট বার্ন হতে দিবে না, এটা ওর ধর্মই না। মানে ওর ধর্ম হচ্ছে ফ্যাটকে জমানো, মানে ওর উপস্থিতিতে ফ্যাট বার্ন হবে এটা সে কোনোদিন এক্সপেক্ট করে না। তাহলে ওর মেজর কাজই হলো না, কারণ তার কাজই হচ্ছে লিভারে এবং ফ্যাট টিস্যুতে লাইপোজেনেসিস করে। এই কথাটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো না সেকেন্ড ইয়ারে পড়ছো? এটা ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, লাইপোজেনেসিস করে ইনসুলিন লিভারে এবং ফ্যাট টিস্যুতে, এডিপোস টিস্যুতে, বুঝছেন? ফ্যাট সেল যেগুলো লাইপোজেনেসিস করে, মানে লিভারেও ফ্যাট জমায়, ফ্যাট সেলও ফ্যাট জমায়। তাহলে ফ্যাটকে আরো ফ্যাটি করে কে? ইনসুলিন। কোনটা? আমি বলতেছি বাড়তির কথাটা বলতেছি। ওকে, তাহলে কি হলো? ফ্যাটি লিভারের জন্য কে দেয়? ইনসুলিনের আধিক্য, মানে হ্যাঁ বেশি ইনসুলিন, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স দেয় ফ্যাটি লিভারের জন্য। কারণ তোমার যদি ইনসুলিনের মাত্রা অনেক বেশি থাকে, তাহলে তুমি যে সুগারটা যাই খাও, ভাত খাও, রুটি খাও, ঘাস খাও, হ্যাঁ যাই খাও, যেগুলোতে সুগার আছে সব কিছু কি হবে? টিজি হয়ে যাবে রে। মানে তোমার যতটুকু এটিপি দরকার, এটিপি মানে শক্তি, হ্যাঁ, যতটুকু এটিপি দরকার, এরপরে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। গ্লাইকোজেন গ্লাইকোজেন একটা নির্দিষ্ট পরিমাণে মাসেল লিভারে জমা থাকতে পারে, এর পরিমাণ নির্দিষ্ট, বেশি গ্লাইকোজেন আপনার জমা থাকতে পারবে না। একটা যেমন আমরা যখন লং রানে যাই তার আগে কিন্তু আমরা এই সুগারি খাবার খাই, তবে ন্যাচারালটা খাই, যেমন ধরেন কলা, খেজুর, হ্যাঁ, তারপর ধরেন এই ডাবের পানি, তারপরে আর কি খাই, বাদাম, তারপরে নারিকেল, হ্যাঁ, এগুলা ভালো ভালো জিনিসগুলা খাই, ন্যাচারাল সুগার খাই। খেয়ে আমি গ্লাইকোজেন স্টোরেজ যেন লিভার মাসেলে যেন ভালো গ্লাইকোজেন স্টোর করতে পারি। এটা 2-3 দিন আগে, আমি যদি 21 কিলো রান করতে যাই 3 দিন আগে থেকে এই শর্করা খাবারগুলো বাড়ায় খেয়ে গ্লাইকোজেনটাকে স্টোর করি, যেন ওই 21 কিলো যখন দৌড়াবো তখন যেন আমার এনার্জির ঘাটতি না হয়। কারণ বডি যখন সুগার শেষ হয়ে যাবে অমনি গ্লাইকোজেন থেকে সে শক্তি উৎপন্ন করতে হবে। কারণ ওই সময় ওই ফ্যাট বার্ন করে শক্তি উৎপন্ন করা সম্ভব হবে না, কারণ এটা লেন্দি প্রসিডিউর, দৌড়ের মধ্যে এটা সম্ভব না। আর তখন স্পিডে, যেহেতু স্পিডে দৌড়াবো, আমার হার্ট রেট 160 এর উপরে থাকবে, মোর দেন 160 থাকবে। তাহলে হার্ট রেট 160 থাকলে এই সুগার বার্ন হবে মেইনলি, আমার মেইনলি ফ্যাট বার্ন হবে না, সুগার বার্ন হবে। ঠিক আছে, তাই যারা ওই কলা খাইতে চায়, যারা খেজুর খাতে চায়, তাদেরকে এইভাবে দৌড়াইতে হবে, তালিম বাড়ায় খাতে পারবে। আর যে ওরকম এত স্পিডে দৌড়াতে পারে না, অনেকক্ষণ দৌড়াতে পারে না, তার জন্য এটা খাবে না। তা বলে যে সুন্নত হলে যুদ্ধ করতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন, ঘোড়া দৌড় দিয়েছেন, তারপরে ওনারা হাইটে পাহাড়ে, আপনি দেখেন আমি হেরা গুহাতে গেছি, বুঝছেন, বিশ্বাস করবেন না, আমার তখনকার আমি গেছি হলো 2006 সালে। তো আলহামদুলিল্লাহ তখন থেকে আমি এখন অনেক ফিট। তখন আমার ফিটনেস লেভেল খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। আমি ওই হেরাগতটা না হলে 10-15 বার বোধহয় বিশ্রাম নিয়েছি। জাবালে নুন না এটা, ওখানে ওই পাহাড়টাতে উঠতে আমার অনেকবার বিশ্রাম নিতে হয়েছে, এবং ওখানে উঠতে উঠতে আমি কইছি যে আমার ফিজিক্যাল ফিটনেস বাড়াইতে হবে। এই আজকের পরিবর্তনটা ওখান থেকে মনে করেন চিন্তাটা ঢুকাই দিছে। আর আজকে আপনারা অনেকেই সেই চিন্তার ফল কিন্তু ভোগ করতেছেন, বুঝছেন। আমি এগুলা নিয়ে দীর্ঘ 16-17 বছর ধরে মানে এগুলা নিয়ে আমার মাথায় চিন্তা ভাবনা চলতেছে, কিভাবে
একটা গাইডলাইন দেওয়া যায় যাতে করে লক্ষ লক্ষ মানুষ মানে নিজের ঘরে বসে উপকার পেতে পারে। কারণ আমি সবাইকে দেখতে পারবো না, এটা সম্ভব না, এটা ইম্পসিবল। ঠিক আছে না বোন? তা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিয়েছে। এখন আপনারা দেশে বিদেশে সবখানে, হ্যাঁ, আপনারা কিন্তু যে যেখানেই আছেন, যার কাছে একটা মোবাইল ডিভাইস আছে বা একটা ইন্টারনেট দেখার সুযোগ আছে, সবাই এটা থেকে বেনিফিট পেতে পারে। কিন্তু ওই যে মানতে হবে, হ্যাঁ, খালি শুনলে হবে না। শুনতে ভালো লাগে, খুব মজা, খুব টেস্ট, কিন্তু খাইতে ভালো লাগে না, এটা তো হবে না। হ্যাঁ, মানতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন, এই যে টিজি বাড়ালো কে রে? ট্রাইগ্লিসারাইড কে বাড়ালো রে? ইনসুলিন। ইনসুলিন বেশি থাকলে কি হবে? ইনসুলিন তো এটাকে ব্রেকডাউন হতে দিবে না, খালি জমা করবে জমা করবে। তো এটিপি যতটুকু শক্তি দরকার, আমার বেশি শক্তি যদি দরকার হইতো, হ্যাঁ, বেশি খাইতাম, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি খাইছি, সব শক্তি হিসেবে খরচ করছি, নো প্রবলেম। যেমন আগের কালের মানুষ 2 গামলা ভাত খাইছে, 12 ঘন্টা কাজ করছে, সব শেষ, ফিনিশ। আর এখন আমরা কি করতেছি? সারাদিন বসে থাকি, আর ভাত খাই না কেন, আমারে ভাত খাইতে দেয় না কেন, আমারে খেজুর খাইতে দেয় না কেন, আমারে মধু খাইতে দেয় না কেন, হ্যাঁ, আমারে বার্গার স্যান্ডউইচ খেতে দেয় না কেন, আমারে চিপস খেতে দেয় না কেন, আমারে কোল্ড ড্রিঙ্কস খেতে দেয় না কেন। বা কি আফসোস তাদের। কথা বুঝতে পারছেন? একে তো কিছু আছে প্রসেসড ফুড, যেগুলো আগে কোনোদিন ছিল না, এখন আছে। আগে মানুষ পরিশ্রম করতে বেশি, এখন করে না। তাইলে একটা লোক যে 12 ঘন্টা পরিশ্রম করে, তার খাদ্য আর যে সারাদিন চেয়ারে বসে থাকে, কার খাদ্য কি এক হয় কোনো দিন? বা হওয়া উচিত বা হবে? এই সামান্য কমন সেন্স না থাকার কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়ে যায়। এই কমন সেন্সটা নাই। এটা লোক সারাদিন কোনো কাজ করে না, তারা 6 বেলা খাওয়াবা, এটা তো ফাঁক হলেও এটা করবে না। তা আমার মাথায় কি এতটুকু গোবরও নাই? গোবর থাকলেও তো আমার এটা বুঝতাম যে আমার কি গোবরও নাই মাথায়, যে একটা লোক সারাদিন কোনো পরিশ্রম করে না, তাকে 6 বেলা খাতে দিচ্ছি। বলো, একটা কমন সেন্স তোমার আমাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা যারা মুরব্বীরা বলেন না, এটা কি যৌক্তিক কিনা? যেখানে আগে লোক 12 ঘন্টা পরিশ্রম করে 2 বেলা খাইতো, এই আপনার দাদাই তাই করেছে, আপনার হয়তো বাবাও তাই করেছে। বাবা, আপনারা তো অনেক বয়স, আপনারা দেখছেন না? কয় বেলা খাইতো বাবা গ্রামে? 2 বেলা। এবং পরিশ্রম করতো কয় বেলা, কত ঘন্টা বলেন? সারাদিন পরিশ্রম করতো। আর ঘুমাইতো কখন বাবা ওনারা? কোথায় 10টা বাবা? আপনি তো 10টা পর্যন্ত, আমি তো গ্রামের কথা বলতেছি। কিভাবে 10টায় ঘুমাইতো? 10টা তো মানে গভীর রাত, মানে সব গ্রামকে গ্রাম ঘুম। কোন রকম ঈশান নামাজ পড়া নাক ডাকা শুরু হয়ে গেছে। আর নাক ডাকা অনেক দূর থেকে শোনা যাইত, কারণ ওই যে বেড়া চাল ছিল, ওদের ভিতরে কি হয়, বাইরে আরো অনেক গ্রাম দূরে শব্দ শোনা যায়। কারণ কারেন্ট নাই, কোনো শব্দ নাই, ইলেকট্রিসিটি নাই, কোনো ফ্যান চলে না, কিছু চলে না। শীতকালে এরকম একটা সময় ওই বাড়িতে কি হয়, এই অনেক দূরের বাড়ি থেকে এই ঘটনা শোনা যায়। সে আর এক ঝামেলার কাহিনী। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, যে যেভাবে চিন্তা করবে সে সেটাই বুঝবে। এখন কথা হচ্ছে, তাইলে দেখেন, টিজি বাড়ালো কে? ইনসুলিনের আধিক্য। ফ্যাটি লিভার করলো কে? এই ইনসুলিনের আধিক্য। টিজি তো ফ্যাটের মধ্যে যায়, ফ্যাটি লিভার। ফ্যাটে যখন টিজি বেশি জমা হয়, কারণ লিভারের ভিতরে লাইপোজেনেসিস করে, এটা মনে করেন যে এটা লিভার। হ্যাঁ, এই লিভারে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ, এটা ভালো করে পড়ো, হ্যাঁ, এটা জানো কিনা দেখো। ইনসুলিন রেজিস্ট্যান্স, লিভারে যখন লিভার যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তখন তার লাইপোজেনেসিস আরো বেড়ে যায়, মানে বেশি বেশি সে ফ্যাট জমা করে। মানে লাইপো কি জেনেসিস। এই 1 বছর আগে যখন এইসব কথা বলতাম, মানুষ উষ্টা খাইতো, ভাই কি কয় স্যার? এখন আলহামদুলিল্লাহ আমার রোগীরাই খেতে পারে, শিখছে যে লাইপোজেনেসিস মানে হলো ফ্যাট জমা হবে, ফ্যাট তৈরি হবে, ফ্যাট বাড়বে, জেনেসিস তৈরি হওয়া, লাইপোজেনেসিস। হ্যাঁ, তো লিভারে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, লাইপোজেনেসিস অনেক বেড়ে যায়। আর আরেকটা কি জানো? গ্লাইকোজেনোলাইসিস। মানে এই যে গ্লাইকোজেন গুলো আছে না, আমি বলছিলাম না গ্লাইকোজেন, এই গ্লাইকোজেন গুলাকে ভেঙে, লাইসিস মানে ভাঙায় ফেলা, বুঝছো? লাইসিস মানে ভেঙে ফেলা, আর জেনেসিস মানে তৈরি হওয়া। আজকে শহরে ডাক্তার বানালো। হ্যাঁ, জেনেসিস মানে জেনারেট করা, তৈরি হওয়া, আর লাইসিস মানে ভেঙে ফেলা। তো ফ্যাটি, যখন লিভারে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়,
তখন লিভার কি করে, সুগার তৈরি করে, ওই গ্লাইকোজেন ভেঙে সুগার তৈরি করে আর ব্লাডের মধ্যে সুগার ঢেলে দেয়, যার কারণে আপনি সারা রাত না খেয়েও সকালে উঠে দেখেন কি খালি পেটে আপনার ডায়াবেটিস। বুঝছেন? তার মানে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স, লিভারে এখনো ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। আমাদের অনেক রোগী যাদের খালি পেটে ডায়াবেটিস এখনো বেশি, সে সুগার খাচ্ছে না, সে ভাত খায় না, রুটি খায় না, আপনার বেশি না? হ্যাঁ। তো এই তার মানে এইটা, তার মানে লিভার এখনো আপনার কি করতেছে, ওই খামাখা অকারণে সে সুগার তৈরি করে ব্লাডের মধ্যে ছেড়ে দিল। বুঝছেন? তাহলে দেখেন তো লিভারে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে কি হচ্ছে, লিভার ফ্যাটি হচ্ছে, দিন দিন ফ্যাটি হচ্ছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, তারপর তো কি সিরোসিস, শেষ। আর ফের না ফেরার দেশে। বুঝছো? আমাদের অনেক রোগী আলহামদুলিল্লাহ 3 থেকে এখন 0-তে চলে আসছে। অনেকে কয়টা ডকুমেন্ট লাগবে, কয়টা ডকুমেন্ট লাগবে, হাজার হাজার আছে। আজকে যদি আমি বলি যে ভাই আমারে বাঁচান, আপনারা একটু আইসা বলেন যে কার কার ফ্যাটি লিভার ভালো হয়েছে, দেখবেন যে এইখান থেকে মিছিল শুরু হলে ওই রাস্তা পর্যন্ত দেখবেন যে লোকজন এসে ভরে গেছে। আসবে না বাবা? আসবে না? অবশ্যই আসবে। কারণ মানুষ আমাদেরকে ভালোবাসে, কারণ আমরা আপনাদেরকে এই তথ্যগুলা দিতেছি একদম কোন রকম মানে কোনো ইয়া ছাড়া। হ্যাঁ, আপনি আমাকে 1 টাকাও দেন নাই, কথা বুঝছেন না? আপনি ওই আজে বাজে জিনিস হয়তো কেউ দেখতো, ভালো জিনিসটা দেখে। বুঝছেন? সোজা কথা হচ্ছে, আমাকে যদি বিষয়গুলো না বুঝি, যেমন অনেকেই প্রশ্ন করেন যে ডিম, হ্যাঁ আমি খাবো, হ্যাঁ এই ডিমের ছবিটা কেমন হয়েছে, এটা হলো কুসুম আর এটা হলো সাদা অংশ, হ্যাঁ বলে দিলাম আর কি, নাহলে বুঝবে না। আর এটা কিন্তু ডিম। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করে কি, দেখো যে ফ্যাটি লিভার আমার, আসলে আমরা আজকে কি রোগ নিয়ে কথা বলতেছি? ডায়াবেটিস নিয়ে। আসলে আমরা কিন্তু শুধু ডায়াবেটিস নিয়ে বলতেছি না, কারণ ওই যে আমরা অন্ধের হাতি দেখবো না। দেখো ডায়াবেটিসের সঙ্গে তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, সঙ্গে ফ্যাটি লিভার আছে, ট্রাইগ্লিসারাইড বেশি আছে, ব্লাড প্রেশার আছে, তার মানে সবই আছে। তার মানে আমি যদি ওভারঅল দেখি, একটা শুধু ডায়াবেটিস না, পুরোটা মিলেই একটা রোগ আসে। তাহলে আমাকে পুরোটারই চিকিৎসা করতে হবে, তাই না? পুরোটারই চিকিৎসা করতে হবে। তাহলে এখন যারা প্রশ্ন করতেছে, তাহলে তোমরা কি বুঝলা যে লিভারে যদি ইনসুলিন যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে লিভারে ফ্যাট জমা হবে, তাই না? আর হচ্ছে কি হবে, ওই গ্লুকোজ লিভার তৈরি করিয়া কি করবে, সে আকাইমা ব্লাডের মধ্যে দিয়ে দিবে। আমি আসি ঘুমাইয়া, খাই না কিছু, আমার খালি পেটে দেখে কি রে আমার ডায়াবেটিস বাড়লো, কেমনে বাড়লো রে? এই ইনসুলিন এই কাম করছে। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স, তো লিভার থেকে আমার খামাখা ইয়া তৈরি হয়েছে, হ্যাঁ সুগার তৈরি হয়েছে, এটা ন্যাচারাল না। বুঝতে পারছেন? এবার আসেন যে আমার সুগার খালি পেটে আরেকটা কারণে তৈরি হয় বোন, ওই যে আপনারা বলতেছি, এটা হলো স্ট্রেস। মানে আপনি যদি না ঘুমান, ব্যায়াম না করেন, মন মেজাজ খারাপ থাকে, টেনশনে থাকেন, অ্যাংজাইটিতে থাকেন, মেজাজ খারাপ থাকে, দুশ্চিন্তায় থাকেন, মানে যত রকম নেগেটিভ যাই থাকবেন না কেন, স্ট্রেসের কারণে আবার দেখবেন যে এটা যেমন এক রাত ভালো ঘুমালে ওই তাকাচ্ছেন তো, মানে উনারও এরকম হয়, তাই না? রাত্রে না ঘুমালে সকালে ওইটা বেড়ে যায়। আমরা তো ভাই 100 ভাগ ছাড়া সত্যি কথা বলি না, 99.9% না, মানে 100% বলি সত্যি। হ্যাঁ, এবং একদম মিলে যাবে দেখবেন একদম। আপনারা কেন আমাদের এই কথাগুলো পছন্দ করছেন? কারণ বাস্তব জীবনের সঙ্গে 100-তে 100 মিলবে। আর থাকবে তো, হ্যাঁ, না থাকলে এটা হবে কেন? আপনার সব আছে তো, আমি তো আপনার কথাই বলছি। এরকম আপনার মতো লক্ষ লক্ষ রোগী আছে তো। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে বাকি সব থাকবে। এজন্য অন্ধের মতো হাতি দেখলে হবে না, পুরো হাতিটা দেখতে হবে। তাহলে পুরো হাতির নাম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, ঠিক আছে? আর ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হৃদরোগ, মানে ওই যে রক্তনালীতে চর্বি জমা, ফ্যাটি লিভার, আরো যা যা আছে, ব্রেন ফগ, চিন্তা চেতনা ভালো না, মন মেজাজ খারাপ, ঘুম হয় না, শক্তি পাই না, হ্যাঁ এক্সারসাইজ করতে পারি না, হাতি দিয়ে টানলে সকালে ঘুম থেকে উঠাইতে পারি না, কোন রকম উঠলে আবার শীতে পড়ে যায়, কারণ আমার শরীর টানে না, হ্যাঁ। তারপরে খাবার দেখলে খপ খপ, মানে বিশেষ করে সুগারি খাবারগুলো দেখলে খালি ভাতের লোভ, হ্যাঁ, খালি ওই যে ক্রিসপি ক্রাঞ্চি ফাস্টফুডের লোভ, হ্যাঁ, খালি সুগার খাওয়ার লোভ, দুধ চিনি দিয়ে চা খাওয়ার লোভ, হ্যাঁ, যে সব চাকরি পারবো স্যার, কারণ দুধ চিনি দিয়ে চাটা খাইতে হবে, নাহলে আমার মাথা ব্যথা করে। নাকি এটা কি ভুল বললাম?
এগুলো আমাদের সমাজ থেকে তো। আরে আমি তো হাজার হাজার রোগী দেখি, হ্যাঁ, আর আমি তো 20 বছর ধরে এগুলা দেখে আসতেছি। আর আমার একটা গুণ হচ্ছে আমি খুব রোগীর ভিতর পর্যন্ত দেখি, বাইরে এতটুকু না, আমি ওই ভিতরে দেখি। হ্যাঁ, বুঝছেন প্রবলেমের গোড়া কোনটা, মূল 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 কাটতে হবে, নাহলে হবে না। তো ভালো ডাক্তার হইতে হলে আপনার রোগীর ভিতরে ঢুকতে হবে, তার কনসার্ন হলো অনেক ভিতরে, আমি ওই উপর দিয়ে একটু মাপলে হবে না। এবার আসেন, আমি একটা প্রশ্নের উত্তর দিতেছি, সেটা হলো ডিম খাইলে ফ্যাটি লিভার বাড়ে কিনা? মজা না? তাহলে ফ্যাটি লিভারের ওষুধ হচ্ছে ডিমের কুসুম খাওয়া যাবে না বলে, শোনেন অবস্থা। হ্যাঁ, তো ফ্যাটি লিভার হলে মনে করেন ঘি খাওয়া যাবে না, বুঝছেন? তাহলে ফ্যাটি লিভার বাড়বে। তাহলে আমাদের একটা ধারণা হইলো আমি ঘি খাইলে সরাসরি ঘি মানে লিভারের মধ্যে যে জমা হইতেছে, এটা মানে আমাদের ধারণা। আমি ডিমের কুসুম খাইলে সরাসরি লিভারের মধ্যে কুসুম যে জমা হইতেছে, এটা মনে হয় একটা পাবলিকের ধারণা। এটা একটা প্রধান ইয়াটাই হলো যে স্যার আমি ফ্যাটি লিভার, আমি ঘি খেতে পারবো, আমি ডিমের কুসুম খেতে পারবো, স্যার কি বলেন? এই একটা প্রশ্ন। তাহলে দেখেন আজকে প্রশ্নটা সুন্দরভাবে উত্তর দিই। হ্যাঁ, কেউ যদি এটা নিয়ে আবার ফার্দার প্রশ্ন করে তাহলে আপনারা উত্তরটা নিজেরা দিয়ে দিবেন। মানে আপনারা মানে যারা ভিডিও দেখবেন, হ্যাঁ, তো দেখেন আগে আমরা বুঝলাম যে বডিতে ইনসুলিন যদি বেশি থাকে বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে টিজি বাড়ে। কিভাবে বাড়ে তো আমরা বলেছি। এবং এই মেইনলি টিজিটাই লিভারের ভিতরে জমা হয়ে ফ্যাটি লিভার করে। তাহলে ফ্যাটি লিভারের জন্য মেইনলি কালপ্রিট কে? ইনসুলিন রেজিস্ট্যান্স। ওকে, ক্লিয়ার? এবার দেখেন আমার ডিমের কুসুমের ইনসুলিন রেসপন্স হচ্ছে মাত্র 12%, অনলি 12%, বুঝছেন? আর ভাতের ইনসুলিন রেসপন্স হচ্ছে 100%। আর যদি গরুর মাংস বা কোনো প্রোটিনের সঙ্গে ভাত খান তাহলে 150% ইনসুলিন রেসপন্স। এবার বুঝতে পারছেন? কথা সত্যি। এখন যদি আপনি ডিম মানে ডিমের সাদা অংশ খান, দেখেন অবস্থা, যেটা পরামর্শ দিচ্ছে যে কুসুম খাবা না, সাদা অংশ খাবা, তা আপনি নিশ্চয়ই রুটি খাবেন। রুটি খাবা না? হ্যাঁ, ব্রেডের সঙ্গে তুমি খাইতেছো ডিমের সাদা অংশ মানে প্রোটিন, তাহলে এটা ইনসুলিন রেসপন্স কত? 150%। যখন সুগার আর প্রোটিন একসাথে খাইলা, তাহলে ইনসুলিন যদি বেশি হয় তাহলে টিজি বাড়বে না আরো? তাহলে তুমি ফ্যাটি লিভার আরো বাড়বে কিনা? তো এই আহাম্মকরা দেখো এই ইকুয়েশনই জানে না। এটা কি দুঃখজনক কিনা? তুমি এতবার ঘড়ি দেখতেছো কেন? ঘড়ি দেখা যাবে না, আমার প্রোগ্রামে ঘড়ি দেখা নিষেধ, ঠিক আছে? এটা ডিস্টার্ব হয়। হ্যাঁ, তো এই যে 100% হচ্ছে শুধু শর্করাতে, দেখো এই কথাটা 100% সত্যি, এতে কোনো সন্দেহ নাই, কারণ এটা আমার কথা না, এটা রিসার্চে প্রমাণিত। তুমি ইনসুলিন ইনডেক্স দেখো, যে ইনসুলিন ইনডেক্স বলে একটা জিনিস আছে, আমরা তো গ্লুকোজ ইনডেক্স বলি, আমার ইনসুলিন ইনডেক্স একটা কথা আছে। তাহলে ইনসুলিন ইনডেক্স হচ্ছে যে আমি কোন খাবারটাতে আমার ইনসুলিন রেসপন্সটা বেশি। তাহলে আমি সুগার খেলে 100 তে 100 ইনসুলিন রেসপন্স হবে, প্রোটিন খেলে 50% ইনসুলিন রেসপন্স, আর যদি দুটোকে মিক্স করে খাই 150% ইনসুলিন রেসপন্স। এরকম জেলি বিনটিন আছে, এগুলোতে 160% ইনসুলিন রেসপন্স। বুঝা গেল? তাহলে দেখো যদি শুধু ডিমের সাদা অংশ এটার সঙ্গে খাই, ইনসুলিন রেসপন্স 150%। আমরা কি করতেছি দেখো, আমরা যদি দেখো শুধু কুসুম খাই, দেখো শুধু কুসুম, হ্যাঁ, দেখো ডিমের যদি শুধু সাদা অংশ খাই 50% ইনসুলিন রেসপন্স। ওকে, ডিমের যদি শুধু কুসুম খাই, হ্যাঁ সরি, যদি ডিমের সাদা অংশ এবং কুসুম একসঙ্গে খাই তাহলে 25% ইনসুলিন রেসপন্স, কুসুমের সঙ্গে সাদা অংশ মিলায় ফেলা। আর শুধু কুসুম খেলে হলো 12% ইনসুলিন রেসপন্স, খালি কুসুম। হ্যাঁ, আর যদি ঘিয়ের সঙ্গে এটা মিক্স করি তাহলে 6% ইনসুলিন রেসপন্স। মানে ফ্যাট এটাকে বাফারিং করে, যত ফ্যাট হবে তত ইনসুলিন রেসপন্সটা তার কম। যেমন ধরো শুধু ঘি খাইলে 3% বা 2% ইনসুলিন রেসপন্স, কারণ ঘিতে 99% ফ্যাট। ফ্যাট যদি 100% হয় ইনসুলিন রেসপন্স অলমোস্ট 0 to 1%। বুঝছো? যেমন বাটারে 70% এর মতো ফ্যাট, তাই না? তাহলে বাটারে খেলে আমার ইনসুলিন রেসপন্স এরকম 3 to 4% এরকম। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার না? হ্যাঁ, এখন আসো, আমি যদি ডিমটা কেন ঘির সঙ্গে খেতে বলছি বা কোকোনাট অয়েল দিয়ে খেতে বলছি, তাহলে আমার ইনসুলিন রেসপন্স অনলি 6%।
বুঝছো না? তাহলে এখানে হয় কি, শুধু কুসুম যদি আমি ঘির সঙ্গে মিশে, যেমন বলে না যে 4টা ডিমের কুসুম, 1 চামচ ঘি, 1 চামচ নারকেলের তেল, হ্যাঁ, এই খাবার যদি আমি খাই, হ্যাঁ, তাহলে আমার ইনসুলিন রেসপন্স অনেক কম, বুঝছেন? মাত্র 6%। কারণ ঘি, নারকেলের তেল 100%, অলমোস্ট 100% হচ্ছে ফ্যাট, আর ডিমের কুসুমের হচ্ছে ইনসুলিন রেসপন্স হচ্ছে 12% এর মতো। তো এটার সঙ্গে এটা বাফারিং করে 6%। তাহলে এখানে আমার সুগার বাড়বে না, মাঝখান থেকে এতগুলো শক্তি পাবো। তাহলে আমাদের যাদের শক্তির সমস্যা, হ্যাঁ, ডায়াবেটিসও বাড়াইতে চাই না, শক্তিও পাইতে চাই, তারা এরকম কুসুম খাবো ঘি মাখন দিয়ে। আর ওরা বলে তারা তোরা মরে যাবি, কারণ কি লিভার শেষ। আসলে দুঃখজনক, মানে এই নলেজটা না থাকাতে প্রবলেম। এবং এটা যে 100 তে 100 সত্য, এটা আপনি প্রমাণই করতে পারবেন, কারণ লক্ষ লক্ষ রোগী এই ডায়েটেই আপনার এই ফ্যাটি লিভার বানাইছে, এবং তারা সমানে ডিম খাইছে, ঘি খাইছে। হ্যাঁ, আমাদের তো ঘি মাঝে শর্ট ফেলাই দিচ্ছে, আমরা তো ঘি এনে সাপ্লাই দিয়ে পারতেছি না। হ্যাঁ, তো শর্ট ফেলাই কি হয়েছে, এই এই ঘটনা। এই বোঝা গেল? এবার বলেন যে ডিমের কুসুম খেলে টিজি কমে না বাড়ে? কমে যাবে, কারণ ওই যে আমি ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যাবে। তাহলে ডিমের কুসুম খাইলে আমার কমে যাবে। কিন্তু কুসুম যদি খেলে আমি খাই, কিন্তু সঙ্গে আমি ফাস্টিং করলাম না, ব্যায়াম করলাম না, তাহলে টিজি কেন ভাঙবে বলো তো? ওর কি ঠেকা পড়ছে? আমার কথা বুঝিয়েন। যেমন ধরেন আপনি তো ভালো কথা, আপনি খাবার একটা খাইছেন, হ্যাঁ, আমরা যে খাবারটা দিছি মনে করেন সেই খাবার আপনার খাইছেন, তো ইনসুলিন আসে নাই, বেশ ভালো কথা, ইনসুলিন আসে নাই। তা আপনি মনে করেন যে খাবার খাইছেন, আমাদের পদ্ধতিতে খাইছেন, ইনসুলিন রেসপন্স মনে করেন যে ইনসুলিন যা আছে তাই আছে, বাড়েও নাই কমেও নাই, মনে করেন একটু বাড়ছে, অল্প বাড়ছে, ঠিক আছে? তা এখন আমার কি টিজি এমনি এমনি ব্রেকডাউন হয়ে যাবে? টিজি ঠেকা পড়ছে, হ্যাঁ? তাহলে টিজি ভাঙতে হলে কি করতে হবে? ফাস্টিং করতে হবে। প্রথম হলো ফাস্টিং করতে হবে, ফ্যাট অ্যাডাপ্টেশনের পরেই আমাকে ফাস্টিং করতে হবে, আদারওয়াইজ ইউ উইল গেট লেস বেনিফিট। নো বলবো না, বাট লেস বেনিফিট। কারণ অনেকেই আছে আমাদের পদ্ধতিতে খায় কিন্তু রোজা রাখে না, রোজা রাখে না, রোজা রাখে না, ফাস্টিং করে না। হ্যাঁ স্যার খাইতেছি আপনাদের মধ্যে, আর কেউ কেউ মজা পেয়ে গেছে, সে এবার মেলা ফ্যাট খায়, বুঝছেন? এবার ঘি খায়, এটা খায়, সেটা খায়, হ্যাঁ খায়, তারপরে গরুর মগজ খায়, কলিজা খায়, তারপরে ওই যে পায়া খায়, জন্মের ফ্যাট খাইতেছে এবার। হ্যাঁ, তো এখন যদি সে ফ্যাট খায় বেশি বেশি, দেখো তো বেশি বেশি যদি ফ্যাট খাইতেই থাকো তুমি, তাহলে আলটিমেটলি সেই ফ্যাটও তো বেশি হয়ে যাবে, তাই না? হবে না? বেশি হলে তো সেই ফ্যাটও সেই জমাই হবে। আমি কথা বোঝা গেল? যে আপনি আমাদের পদ্ধতি খেলেও যদি অনেক খান, সেক্ষেত্রে আপনার আবার সেই একই কথা, বুঝছেন নাকি বুঝলেন না? বুঝেন নাই? এখন ধরেন যদি আমি সেই বেশি বেশি খেলাম, বারবার খেলাম একই খাবার, আমাদের খাবারও, তাও আপনার এই সেই একই কথা। তাহলে আমি যখন ফাস্টিং করলাম, এই জন্য আমাদের ফ্যাট অ্যাডাপ্টেশনের পরে কি আসতেছে? ফাস্টিং। ফাস্টিং করলে এখন আমি না খেয়ে আছি, এবার কি হবে? লিভারের টিজি কি হবে? ভাঙবে। আমার শক্তি দরকার, শক্তি কোত্থেকে আসবে? এই ভিতরে যেটা জমা করছি সেখান থেকে শক্তি আসবে। তাহলে আমি না খেয়েও এলিয়ানের মতো শক্তিশালী, না খেলেও আমার ক্ষুধা লাগে না, না খেলেও আমি চলতে ফিরতে পারতেছি, না খেলেও আমার এনার্জিতে ভরপুর আমি। বোঝা গেল? কারণ কি, আমার ওই যে ব্যাটারি চার্জ দিছি না এতদিন লিভারের মধ্যে, এই যে টিজি ভাঙতেছি এবার। বোঝা গেল? এখন টিজি কেন ভাঙতেছে? কারণ ইনসুলিন কম। ইনসুলিন কম হলে তাকে বাধা দেওয়ার কেউ নেই, এবার ভেঙে ফেলো। কারণ ফ্যাটকে মানে পৃষ্ঠপোষকতা করে ইনসুলিন। তাহলে যখনই ইনসুলিনটা কম থাকবে তখনই ফ্যাট ব্রেকডাউন হতে পারবে। যেই ফ্যাট ব্রেকডাউন হয়ে গেল, অমনি তোমার এত এত ফ্যাট আর খাওয়ার বাইরে থেকে দরকার নাই। কারণ এবার অ্যালাউ করো বডিটা বার্ন করার জন্য। এই সামান্য এই মেসেজটা আমি এত বছরে ক্লিয়ার করতে পারলাম না এখন তোমার। বুঝা গেল? তাহলে আমরা ফ্যাট সারা জীবন জন্মের খাওয়ান খাওয়াচ্ছি? নো। ইনিশিয়ালি প্রথম 7-8 দিন ফ্যাট অ্যাডাপ্টেশনের জন্য আমরা এটার উপরে গুরুত্ব দিই। কারণ 100% আমরা চেষ্টা করি যে যেন ফ্যাটটা বার্নিং শুরু হয়। তা যে ইনসুলিন কমে আসবে, ফ্যাট বার্নিং শুরু হয়ে যাবে না? এবার যাবে কিনা? তাইলে আপনার এখন বাইরে থেকে এত এত খাইতে হবে? এখন গাদা গাদা ফ্যাট খাওয়ার দরকার আছে? তো বাইরে থেকে এত ফ্যাট খাইলে ভেতরেটা বার্ন হবে? আর হবে কিনা? হবে না।
দেখবেন আমার বিবিসির সাক্ষাৎকারে এই কথাটা বলেছে অনেক আগে, 1 বছরের মতো হয়ে গেছে, কিন্তু এই কথা অনেকেরই মাথায় এখনো ঢোকে না। তারা মনে করতেছে কি আমরা এত ফ্যাট খাইতেছি। নো, আমরা বডিটাকে ট্রিক করতেছি। যেমন ধরো বাবা, ধরেন ওই মোটরে পানি উঠাইতে হবে, তাই না? পানি শেষ, তাহলে আগে একটু ঢালতে হয় না? ঢালার পরে স্টার্ট না দিলে ওঠে? একটু খাওয়াইতে হয় না পানি? হ্যাঁ, টিউবওয়েলে পানি নেমে গেছে, তারপর উপর থেকে আমরা কি করি? পানি ঢালি। ঢালার পর পানিতে যখন তারপরে আর ঢালা লাগে? তা আমার ওই ফ্যাটটা প্রথমে একটু ঢাললাম, ওই প্রথম সাথে, তারপরে ভেতরে যা আছে ওই ফ্যাট বার্ন করতে দাও, তারপর তোমার আর বাইরে থেকে এত ফ্যাট খেতে হবে। তারপর শুধু আমি ধরো এই যে শাকসবজি খাবো, মাছ ডিম স্বাভাবিকভাবে খেলে আমার ওই ফ্যাট বার্ন হতে থাকে। কখন হবে? ওই যখন ফাস্টিং করবো তখন হবে। তারপরে আমি যখন খালি পেটে এক্সারসাইজ করবো, তাহলে কি হবে? এক্সারসাইজের আমার শক্তিটা কে দিবে রে? কোত্থেকে আসবে? ওই ফ্যাট বার্ন হয়ে আসবে। ওই যে টিজি ব্রেকডাউন, এই টিজিটা ক্লিয়ার না একদম? এইটা বোঝার মতো জ্ঞান নেই এরকম কেউ আছে? হ্যাঁ, আমার মনে হয় বাচ্চাও বুঝেছে, ঠিক কি না? হ্যাঁ, তো দেখো তাহলে আমাদের খাবার খেয়ে কিভাবে আমরা ট্রিক করে টিজি ব্রেকডাউন করে এবার ফাস্টিং এবং এক্সারসাইজের মাধ্যমে এটার উপকারিতা নিচ্ছি। এখন যদি তোমার ঘুমের কোয়ালিটি ভালো না থাকে, ইউ উইল নট গেট দিস বেনিফিট। কারণ কি? তোমার এই ফাস্টিং ও সুগার বেশি থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিকই থাকবে, স্ট্রেস, লিভার এই যে পরিষ্কার হওয়াতে যত লিভার আস্তে আস্তে পরিষ্কার হবে, আপনার ফাস্টিং এর সুগার আস্তে আস্তে কমতে থাকবে। এই টিজি যত ব্রেকডাউন হবে তত লিভার পরিষ্কার হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স লিভারেরটা ভালো হবে, আপনার ধীরে ধীরে ওই ফাস্টিং এর সুগার কমতে থাকবে। বুঝেছেন? সঙ্গে ওই কোয়ালিটি স্লিপ লাগবে আর রিল্যাক্সেশন। ওই যে গতকালকের ভিডিও দেখবেন, ব্রিদিংটা শিখাইছি। হ্যাঁ, ওই যে প্রেসারের রোগীরে, মানে আসলে সব লেকচারই আপনাদের জন্যই, যে রোগী আপনার থাকবে। আপনি প্রেসারের ভালো করতে রিল্যাক্সেশন লাগবে, ফ্যাটি লিভার কমাতে রিল্যাক্সেশন লাগবে না? তারপরে আপনার টিজি কমাতেও রিল্যাক্সেশন লাগবে না? ডায়াবেটিস ভালো করতে রিল্যাক্সেশন লাগবে। সব রোগ ভালো করতে আপনার কোয়ালিটি স্লিপ এবং রিল্যাক্সেশন লাগবেই। ই প্রত্যয় আছে না একটা? হ্যাঁ, লাগবেই। হ্যাঁ, ই প্রত্যয় যুক্ত করতে হবে, ই প্রত্যয় ছাড়া হবে না। তাহলে রিল্যাক্সেশন টেকনিক কি শুধু প্রেসারের জন্য? তাহলে ব্রিদিং এক্সারসাইজ কি যাদের ঘুম না হয় শুধু তাদের জন্য? সবার জন্য। যখন এই যে এখন লেকচার শুনতেছেন বসে বসে, তো পেট দিয়ে টানুন নিঃশ্বাসটা, মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। এই প্র্যাকটিসটা শয়নে, স্বপনে, জাগরণে, রিক্সায়, জ্যামে, টয়লেটে, মানে পাকঘরে, হ্যাঁ, যেখানে আপনার মানে মনে হলেই এটা শুরু করে দেবেন। কেউ দেখবেও না, বুঝবেও না। গোপন এক্সারসাইজ, হ্যাঁ, আওয়াজ নাই, কাজ হবে, বুঝছেন? কেউ টের পাবে না। হ্যাঁ হ্যাঁ, রিল্যাক্সেশন। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনাকে দেখতে হবে। তাহলে দেখেন, আমি যদি এটাকে সামারাইজ করি যে যতগুলা রোগ আছে, আমি যদি মনে করি যে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি এটার মূল কারণ হয়, মানে যেগুলা রোগ এখনকার জন্য খুবই কমন, ইভেন ক্যান্সার পর্যন্ত, বুঝছেন? এই ক্যান্সারও নিয়ে আরেকদিন আলোচনা করবো পুরোপুরি ভাবে। যায় তো ক্যান্সারেরও মেইন কারণ হচ্ছে, মোট কথা হচ্ছে লং টার্ম যতগুলো ডিজিজ আছে যেগুলোর কারণে মানুষ মারা যাচ্ছে, সবগুলোর কারণে এটা একটা মেইন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, নট অনলি ওয়ান কজ বাট মেইন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। হ্যাঁ, এবং লট অফ আদার থিংস ওই যে কোরিলেট করে, একটার সঙ্গে একটা, পুরো বডিটা তো একটা, পা থেকে মাথা পর্যন্ত। আমার এখানে আঙ্গুল কেটে দিলে আমার গায়ে জ্বর আসবেই। হ্যাঁ, আমার পা থেকে মাথা পর্যন্ত ব্যথা করবে যদি আমার এই আঙ্গুলটা কেটে দেবো। তাহলে তুমি খালি এই আঙ্গুলে ডাক্তার হলেই হবে না তো। হ্যাঁ হ্যাঁ, এই আঙ্গুলে ডাক্তার হলেই হবে না, আমাকে পুরো বডির ডাক্তার হইতে হবে। হ্যাঁ, বোঝা গেল না? তাহলে আমাকে পুরো বডি ডাক্তার হইতে হবে, নাইলে আমি ওই যে হাতি, অন্ধের হাতি দেখার মতো অবস্থা। কারণ আমি এইটা দেখতেছি আর বাকিটা দেখতেছি, আমি পেট দেখতেছি, মাথা দেখতেছি না। আমি মাথা দেখতেছি, মাথার সমস্যার মেইন কারণ পেট সম্পর্কে আমার কোনো নলেজ নাই। আমার পেট খারাপের মেইন কারণ এইখানে স্ট্রেস, হেডকোয়ার্টারে ঝামেলা, ঘুম হয় না, পেট খারাপ হবেই। স্ট্রেস, ঘুম হয় না, খাবার হজম হবে না। স্ট্রেস, ঘুম হয় না, স্ট্রেস হরমোন বেশি, পেটে ডিসপেপসিয়া হবে, সবকিছু হবে, পেট, হ্যাঁ, কোনো খাবার সহ্য হবে না। বুঝা গেল? তাহলে সমস্যা এখানে হইতেছে ডায়রিয়া, সমস্যা হেডকোয়ার্টার।
শাক খেলে ডায়রিয়া, আসল হেডকোয়ার্টার মানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি মানে রিল্যাক্সেশন নাই, তাহলে হজম সব শাটডাউন। তাহলে আমার এই নলেজটা নাই, আমি খালি পেট নিয়ে আসি, এন্ডোস্কোপি করাইলাম, পিছন দিয়ে দিলাম, কোলোনোস্কোপি করাইলাম, হ্যাঁ প্রোক্টোস্কোপি করাইলাম, এমআরআই করলাম, কিছু নাই, নাম দিছে আইবিএস, হ্যাঁ কিছু নাই, পাই নাই, সব ভালো। তাহলে কি জন্য হইলো? হেডকোয়ার্টার প্রবলেম, হজম হচ্ছে না, হ্যাঁ নাম দিছে আইবিএস। বুঝতে পারছেন ঘটনাটা? তো আমাদের আসলে সব কিছু মূলে হচ্ছে এই ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে লাইফস্টাইল প্রবলেম। লাইফস্টাইলের হয় আপনার ঘুমের সমস্যা, নাহলে মানসিক অশান্তি, কিছু একটা আছে। আর সব ভালো করার জন্য হচ্ছে এই ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো করার জন্য হচ্ছে জেকে। বুঝছেন? বুঝতে কিভাবে? যেমন আপনি ভালো ফুড খাবেন এবং কোন ফুডগুলো চুজ করবেন যেগুলোর ইনসুলিন রেসপন্স কম, তাই না? তাহলে মেজরিটি আপনি 70% খাচ্ছেন হচ্ছে যেগুলোর ইনসুলিন রেসপন্স একদম নাই বললেই চলে, পিওর ফ্যাট, এবং অবশ্যই ন্যাচারাল এবং অর্গানিক হতে হবে। বুঝছেন? ওকে। তারপরে দেখেন ইনসুলিন রেসপন্স আর 50%, এরকম খাবার খাবো আমি 20%, এটা হলো পিওর প্রোটিন, ন্যাচারাল এবং অর্গানিক প্রোটিন। ওকে। আর যেগুলোর ইনসুলিন রেসপন্স সবচেয়ে বেশি সেটা আমরা খাবো 10%, এটা হলো কার্বোহাইড্রেট, শর্করা। এবং এটা এমন ভাবে খাবো যেমন ভেজিটেবল, বিভিন্ন টক ফল, যেগুলোতে ইনসুলিন মানে এগুলো রিলিজ হয় খুব ধীরে 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 ধীরে। সো আমার এটার ইনসুলিন রেসপন্সটা যেন কম, মানে স্লোলি অ্যাবজর্বিং। যেমন শাকসবজি থেকে সুগার আসতে বহুত দেরি আছে, তাই না? এত সোজা খালি এমনি ঠাস করে সুগার বেড়ে যায় যায় না, কিন্তু একটা ড্রিঙ্কস খেলে ঠাস করে সুগার বেড়ে যায়। এমনকি আপনি যদি কমলার রসও খান, ঠাস করে সুগার বেড়ে যাবে। বিশ্বাস নয় খেয়ে দেখেন, একটা ডায়াবেটিস রোগীর কমলার রস খায় 2 ঘন্টা পরে বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে টেস্ট করে দেখেন যে সুগার কত হয়। তাহলে একটা ভালো জিনিস খাইলেন আপনি, তাও সুগার বেড়ে গেল, গেল না? হ্যাঁ, তাহলে যে জিনিস খেলে আপনার বেড়ে যায়, তাহলে আপনার ওর জন্য এটা কি ভালো খাবার না। তাহলে ওই খেজুর খাইতে চান, তাহলে পুরো হাদিস কোরআন মাইনা ভালো করে আগে থেকে পরিমিতি বোধ, হ্যাঁ বেশি বেশি নফল রোজা, বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি শারীরিক শ্রম, হ্যাঁ সব কিছু প্র্যাকটিস করেন, তাইলে না আপনি খাইতে পারবেন। তারপর এরকম দৌড়ান। বুঝা গেল? তাহলে ফুডের ক্ষেত্রে আমরা ন্যাচারাল অর্গানিক ফুডটা চুজ করছি, ভেজিটেবল অয়েল যেগুলা মানে বাজে তেল সেগুলো আমরা বাদ দিতেছি, প্রসেস ফুড বাদ দিতেছি, হ্যাঁ, এবং ন্যাচারাল ফুডের ভিতরেও আমরা এমন ভাবে খাচ্ছি যেন যেটার ইনসুলিন রেসপন্সটা কম সেগুলো বাড়িয়ে খাচ্ছি, যেটার মডারেট ইনসুলিন রেসপন্স সেটাকে মডারেট খাচ্ছি, আর যেটার বেশি ইনসুলিন রেসপন্স সেটাকে কম খাচ্ছি। লজিক্যাল? ইজ ইট লজিক্যাল? 100% লজিক্যাল এটা। এবং এটা প্রমাণিত তোরে বাবা, এটা তো 100তে 100 সত্যি। কারণ 1-2 জন না তো, লক্ষ লক্ষ মানুষ এটাতে এরা উপকৃত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ। এবং যে ফলো করবে সেই বেনিফিট পাবে। যার বিশ্বাস হয় না সে 3 সপ্তাহ করলেই তার বিশ্বাস চলে আসবে। ঠিক আছে? এটা গেল ফুড। দেখো তাহলে আমরা ফুডের মাধ্যমে করতেছি। তারপরে কি করতেছি? এই ফাস্টিং। ওই যে ফ্যাট অ্যাডাপ্টেশনের পরে কি ফাস্টিং। তো ফাস্টিং এ ইনসুলিন রেসপন্স ভালো হবে। তারপরে কি এক্সারসাইজে ভালো হবে, হবে না? তারপরে কোয়ালিটি স্লিপে ভালো হবে কিনা? আর মানসিক প্রশান্তি, মাইন্ডফুলনেস। দেখো তাহলে এইটা হলো আসল চিকিৎসা। খরচ হচ্ছে 0 টাকা, অল আর ফ্রি। খাবার তো তুমি খাচ্ছ, বাজেটা নাকি 12 টাকা। রোজা রাখলে তোমার খাবার টাকাও বাঁচবে, আর ব্যায়াম হলো ফ্রি। তুমি রাস্তায় হাঁটো, দৌড়াও, যা ইচ্ছা করো, এই টাকা লাগবে না, ট্যাক্স নেবো না। ঠিক আছে? নাকি ট্যাক্স নিবে? সকালে 8 গেলে ট্যাক্স নিবে? নাকি সূর্যের আলো পোয়াতে হলে আলোরে ট্যাক্স দিতে হবে? নাকি ফ্রি? হ্যাঁ, ওকে। আর ঘুম কি টাকা দিয়ে? আর মাইন্ডফুলনেস ওটা নিজের মধ্যে। কালকে এটা নিয়ে অনেক কথা বলেছি। আলটিমেটলি যখন আপনি সুন্দরভাবে এটা ফলো করতে পারবেন, আসলে আপনার কোষ পরিষ্কার হবে এবং আপনার কোনো ধরনের কোনো ডিজিজ হওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।